পাঠের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা কোয়েশ্চেনিয়ার নিয়ে আলাপ করেছিলাম। আজকের এই পর্বে আমরা সেই ইনভেস্টর পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার সম্পন্ন করব এবং তা সম্পন্ন করার মাধ্যমে নিজেকে আত্মমূল্যায়ন করা সম্ভব হবে। আমরা ইনভেস্টর পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার যেটা আজকে সম্পন্ন করব, আপনারা দেখতে পাচ্ছেন এটা 5টি ভাগে বিভক্ত। প্রথম পর্বে আমরা ইনভেস্টমেন্ট অবজেক্টিভ নিয়ে আসলে আলাপ করব। আমাদের উদ্দেশ্যটা কি, মার্কেটে আমরা কেন ইনভেস্ট করতে যাচ্ছি। এখানে 1 থেকে 14 পর্যন্ত প্রশ্ন দেওয়া হচ্ছে। এখানে 2টো প্রশ্ন প্রথম সেকশনে থাকবে। এই প্রথম প্রশ্নের উদ্দেশ্যটা হচ্ছে আপনি আজকে যে মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন তা কি আজকেই আপনার উত্তোলন করা দরকার, নাকি আপনি অপেক্ষা করতে পারবেন এবং এর যে ফলটা সেটা আস্তে আস্তে ধীরে আফটার লং টাইম নিতে সক্ষম হবে। আপনার সাথে যেই উত্তরটা সবচেয়ে ভালো ম্যাচ করে প্রথম থেকে 4 নাম্বার অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এই অপশনগুলো আপনি বেছে নেবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি বিনিয়োগকারী হিসেবে নিজে যেই অপশনে সবচেয়ে বেস্ট ডেসক্রাইব করতে পারেন, অর্থাৎ নিজেকে সবচেয়ে ভালোভাবে উত্তরটা দিতে পারবেন, নিজের সাথে ম্যাচ করাতে পারবেন, সেটাই আপনাকে টিক দিতে হবে। দ্বিতীয় প্রশ্নের দিকে যদি আমরা যাই, তাহলে এটা হচ্ছে যে মার্কেটে আপনার ইনভেস্ট করার অবজেক্টিভটা কি, আপনি কি পেতে চাচ্ছেন। আপনি কি আপনার যে মূল টাকাটা সেটা কি সেফ রাখতে চাচ্ছেন, কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না, নাকি কিছুটা ঝুঁকি নিয়ে আপনি মার্কেটটাকে আরো ভালো করে অবজার্ভ করে আরো ইনভেস্ট করে বড় করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার উদ্দেশ্য কি, আপনি অল্প ঝুঁকি নিয়ে অল্প রিটার্নে সন্তুষ্ট থাকবেন, নাকি বেশি ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চাচ্ছেন। মনে রাখতে হবে, ঝুঁকি নিলেই কিন্তু বেশি রিটার্নের কোনো গ্যারান্টি নেই, বেশি লসও হতে পারে। সেই কারণে আমার নিজেকে বোঝাটা খুব দরকার, আমি কি আসলে প্রস্তুত ঝুঁকি নেওয়ার জন্য। সেই কারণে আমরা এখন সেকেন্ড সেকশনে যাব, যেখানে আপনার পার্সোনাল ব্যক্তিগত ইনফরমেশনগুলোর উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্নে আপনার বয়স, 4 নম্বর প্রশ্নে আপনার মান্থলি ইনকাম অর্থাৎ প্রতি মাসে আপনার আয়, এবং 4 নম্বর প্রশ্নে আপনার অ্যাসেটের নেট ওর্থ ভ্যালু। তার অর্থ হচ্ছে আপনার যে নেট সম্পত্তিটা আছে তার পরিমাণটা বলতে হবে। অর্থাৎ আপনার যদি একটা গাড়ি থাকে যেটার মূল্য হচ্ছে 10 লাখ টাকা, আপনার নিজে 7 লাখ টাকা দিয়ে এটা ক্রয় করেছেন এবং 3 লাখ টাকা লোন, তাহলে নেট অ্যাসেট কিভাবে বের করবেন? অ্যাসেটটা বেরবেন আপনার 10 লাখ থেকে 3 লাখ লোনটা বাদ দিলে যে 7 লাখ থাকে, এটাই হচ্ছে আপনার নেট সম্পত্তি। এরপর আমরা চলে যাব সেকশন 3-তে, যেখানে ইনভেস্টমেন্ট হরাইজন নিয়ে আলাপ করা হয়েছে। এই ইনভেস্টমেন্ট হরাইজনে আমরা আসলে সেভিং আর গ্রোথটার পরিমাণ দেখব, এবং দ্বিতীয় পার্টে দেখব আমরা যে ফান্ডটা অর্থাৎ অর্থটা এখানে লগ্নি করছি তা কিভাবে ব্যবহার করা হচ্ছে। এ কারণে 6 নম্বর প্রশ্নে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের ডিউরেশন, এর অর্থ হচ্ছে কতদিনের জন্য ইনভেস্ট করতে চান তা পরিমাপ করতে হবে, এবং অপশনে 1 বছরের কম থেকে শুরু করে মোর দেন 20 ইয়ার্স মানে 20 বছরের বেশি পর্যন্ত সময় দেওয়া আছে। আপনার সাথে যেটা সবচেয়ে ভালো যায় আপনি সেটা টিক দিবেন। 7 নম্বর প্রশ্নে আপনার যখন টাকার প্রয়োজন তখন আপনি কতদিনে টাকাটা মার্কেট থেকে উত্তোলন করবেন সেই জিনিসটা ডিসাইড করতে হবে। তার মানে হচ্ছে আপনি কি টাকার প্রয়োজন হলে 1 বছরের কম সময়ের মধ্যেই টাকাটা উত্তোলন করে ফেলবেন, নাকি অপেক্ষা করবেন এবং পরে 2 বছর 5 বছর বা 10 বছর পর উত্তোলন করবেন। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এই উত্তোলনটা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আপনার যদি অর্থের অন্য কোনো উৎস থাকে তাহলে মার্কেট থেকে আপনাকে টাকা উত্তোলন করতে হবে না, কিন্তু অর্থের যদি অন্য কোনো উৎস না থাকে আপনাকে কিন্তু মার্কেট থেকে টাকাটা উত্তোলন করে ফেলতে হবে। অর্থাৎ আপনি যত বেশি ফ্লেক্সিবল আপনি ততদিন অপেক্ষা করতে পারবেন। সেকশন 3-এর 8 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বিনিয়োগের প্যাটার্নটা কি হবে। আপনি কি বিনিয়োগ করে সবসময় এটা ডিভিডেন্ড বা লভ্যাংশ উত্তোলন করতে থাকবেন, নাকি আপনি বিনিয়োগ করবেন এবং উইথড্র করবেন, নাকি আপনি কোনো কিছুই উত্তোলন করবেন না, বিনিয়োগ করেই যাবেন। এর কারণে আপনার পোর্টফোলিওটা অনেক বড় হবে এবং আফটার লং টাইম আপনি ভালো বড় একটা রিটার্ন মার্কেট থেকে তুলতে পারবেন। সেকশন 4-এ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার
ঝুঁকির প্রতি দৃষ্টিভঙ্গিটা কি, মানে অ্যাটিটিউড টুয়ার্ডস রিস্ক। এখানে প্রথম যে প্রশ্নটা আপনাকে করা হচ্ছে যে আপনার মার্কেট সম্পর্কে নলেজ বা জ্ঞান কত। প্রথম প্রশ্নটাতে আপনাকে বলা হয়েছে আপনার জ্ঞান অনেক সীমিত, এভাবে আপনি এ থেকে ডি পর্যন্ত যত যাচ্ছেন আপনার জ্ঞানের পরিধিতে তত বাড়ছে এবং আপনার সাথে যেটা স্যুট করে আপনি সেটা চুজ করবেন। 10 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যখন মার্কেটের সামনে পতন আসতে পারে এরকম সিচুয়েশনে আপনি কতদিন অপেক্ষা করবেন, নাকি আপনি বের হয়ে চলে আসবেন। আপনি যত বেশি দিন অপেক্ষা করতে পারবেন আপনি তত ফ্লেক্সিবল, আপনি তত লং টার্ম একটা সময়ের জন্য মার্কেটে থেকে এর ফলটা পেতে পারবেন। কিন্তু প্রত্যেকটা বিনিয়োগকারীরই সক্ষমতা আলাদা। আপনি যদি অল্প দিন অপেক্ষা করতে পারেন তাহলে অল্প দিনই চুজ করবেন, যদি বেশি দিন অপেক্ষা করতে পারেন তাহলে আপনি বেশি দিনের অপশনটাই চুজ করবেন। এভাবে আসলে আপনি নিজেকে চিনতে পারবেন। এবং 11 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে যদি আজকে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হয় তাহলে ঠিক কতখানি লস আপনি সহ্য করতে পারবেন। আপনি কি 5% লস সহ্য করতে পারবেন, 10%, 20%, নাকি কোনো লসই সহ্য করতে পারবেন না। আপনি আপনার পছন্দ মতো উত্তরটা চুজ করবেন। এবং সেকশন 4 এর সবচেয়ে শেষ যে প্রশ্নটা তাতে জিজ্ঞেস করা হয়েছে আপনার ইনভেস্টমেন্ট যে ফিলোসফি, আপনার ইনভেস্টমেন্টের সাথে নিজের যে মূল্যায়ন, সেটা আপনি নিজের কোন অপশনে সবচেয়ে ভালো ডেসক্রাইব করতে পারবেন এবং আপনি এখান থেকে সেটাই চুজ করবেন যেটা আপনার সাথে যায়। এবং সবচেয়ে শেষ যে সেকশনটা, সেকশন 5, সেখানে আপনাকে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন 13 নম্বর প্রশ্নে 4টি পোর্টফোলিও দেখানো হয়েছে। প্রথম পোর্টফোলিওতে রিস্কও কম, রিটার্নও কম, এবং আপনি এভাবে যত 4 নম্বর পোর্টফোলিওর দিকে যাবেন সেখানে রিস্কও বেশি, রিটার্নও বেশি, অর্থাৎ বেশি ঝুঁকি নিয়ে আপনি বেশি লাভ পেতে পারেন কিন্তু আপনার বেশি লসও হতে পারে। এখানে নীল পোর্শনটা আপনাকে রিটার্ন দেখাচ্ছে এবং হলুদ পোর্শনটা আপনাকে ঝুঁকির প্রবাবিলিটি দেখাচ্ছে। যেটা আপনি সবচেয়ে ভালো স্যুট করবে সেটা চুজ করবেন। এবং সব শেষের প্রশ্নে আমরা চলে এসেছি। আমাদের 14 নম্বর প্রশ্নে আপনি দেখতে পাবেন আপনাকে একটা স্টেটমেন্ট বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনি এটার সাথে অ্যাগ্রি করেন কি করেন না। আমি স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। I am willing to experience potentially large and frequent decline in the value of my investment if it will increase the likelihood of achieving higher long-term return. এর অর্থ হচ্ছে আমি লং টার্ম সময়ের জন্য মার্কেটে অবস্থান করব যদি মাত্র আমি বুঝতে পারি যে আমার একটা ভালো রিটার্ন আসবে এবং এর সাথে সাথে আমি সব ধরনের ঝুঁকি নিতেও রাজি আছি। আপনি যদি এটার সাথে অ্যাগ্রি করেন তাহলে অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি করলে ডিসঅ্যাগ্রি অপশনটা চুজ করবেন। এই 14টা প্রশ্ন আপনি যখন নিজেকে উত্তর দিবেন, ডান দিকে যে স্কোর আছে সেই স্কোরটা যোগ করে যখন ফাইনালি আপনি টোটালে বসাবেন একটা ভ্যালু দিবে এবং এই ভ্যালুর এগেইনস্টে আপনি দেখতে পারবেন আপনি কি কনজারভেটিভ, মডারেট, ব্যালেন্স, অ্যাডভান্স নাকি অ্যাগ্রেসিভ। এবং এই 5টা সেকশনে নিজেকে ভাগ করার পর আপনি মার্কেটে আসবেন। এখন আমরা দেখব আমি যদি কনজারভেটিভ ইনভেস্টর হই তাহলে আমাকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে কম পরিমাণ ইনভেস্ট করতে হবে, মাত্র 15%, এবং আমার বাকি 85% আমি অন্য ফিক্স ইনকাম যেগুলো নিয়ে আমরা গত পর্বে আলাপ করেছি সেখানে ইনভেস্ট করব। তাহলে আমার ঝুঁকির পরিমাণ নাই বলতে হবে। তারপর আমি যদি মডারেট হই তাহলে আমি ম্যাক্সিমাম 30% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবো এবং আমার 70% আমি ঝুঁকিহীন জায়গায় ইনভেস্ট করব। ব্যালেন্সে যদি আমি থাকি তাহলে আমি একটা ব্যালেন্স করব, মানে 50% আমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করব এবং 50% আমার অন্যান্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো আমি ইনভেস্ট করব। অ্যাডভান্সে গেলে আপনি ক্যাপিটাল মার্কেটে অ্যাডভান্স লেভেলে ইনভেস্ট করবেন, তার অর্থ হচ্ছে আপনি 50%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন এবং 50%-এর কম অন্যান্য ঝুঁকিহীন জায়গায়। এবং সবশেষে অ্যাগ্রেসিভ যেই লোকেশনটা আছে আপনি যদি সেখানে পড়েন তাহলে আপনি 70%-এর মতো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন এবং 30% ঝুঁকিহীন জায়গায়। আমাদের কোনো উত্তরই কিন্তু আপনাকে সাজেস্ট করে না আপনি 100% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবেন। আপনাকে কিছুটা ঝুঁকিহীন জায়গায় অবশ্যই থাকতে হবে যেন আপনি ব্যালেন্স করতে পারেন ঝুঁকি এবং রিটার্নে।
সবশেষে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং নিজেকে মূল্যায়ন করার জন্য আপনার যেই ধরনের সাপোর্টিভ ডকুমেন্ট দরকার আছে সব এখানে দেওয়া আছে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। ভালো থাকবেন।